Hello everyone, this is Shankhu Subro Rai Kormokar and welcome to my channel that is Reverberation Guidelines. So আজকে আমরা তড়িৎ বিভব এবং তড়িৎ স্থিতিশক্তির লাস্ট পার্ট পড়ব এবং থিওরি ওয়াইজ এটাই লাস্ট। সো হিয়ার উই স্টার্ট। আগের ভিডিওতে আমি বলেছিলাম তড়িৎ বিভব একটি স্কেলার রাশি, কারণটি আজকে আমি ব্যাখ্যা করছি। তড়িৎ বিভবের সংজ্ঞা থেকে আমরা কি জানি? তড়িৎ বিভব বাস্তব পক্ষে একটি একক ধনাত্মক বিচ্ছিন্ন আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো নির্দিষ্ট বিন্দুতে আনতে কৃতকার্য। তার মানে আমি বলতে পারি যে পরিমাণ কার্য করা হচ্ছে একটি একক ধনাত্মক বিচ্ছিন্ন মুক্ত আধান, যাকে আমরা টেস্ট চার্জ বলছি, তাহলে আমরা বলতে পারি টেস্ট চার্জকে আনতে কৃতকার্য। ক্লিয়ার? এখন ভালো করে ভাব, এই পুরো ডেটাটাকে আমি কি লিখেছিলাম? বেসিক্যালি এই পুরো ডেটাটাকে আমি লিখেছিলাম ভি, যা মানে ছিল কৃতকার্য। এখন একটু ঠান্ডা মাথায় ভাব, কালকে আমরা একটা জিনিস প্রুফ করেছিলাম, যেখানে আমরা লিখেছিলাম ই ইকুয়াল টু মাইনাস অফ ডিভিডিআর। তার মানে আমরা এবার এটা লিখতে পারি ডিভি ইকুয়াল টু মাইনাস অফ ইডিআর কোনাকুনি গুণ করে। তাহলে আমি যদি পার্টিকুলার পোটেনশিয়ালটা বার করতে চাই বা বিভবটা বার করতে চাই, তাহলে আমি কি করব? এই পুরো ডেটাটাকে ইন্টিগ্রেট করে দেবো। তাহলে ইন্টিগ্রেট করে দিলে এই পাশে তো ভি চলে আসবে, তাহলে এই পাশে তো পড়ে থাকবে ই অফ ডিআর, পুরোটা মাইনাসে ইন্টিগ্রেশন। তার মানে আমি বলতে পারি এই বিভব কথার মানে ই ডট ডিআর মাইনাস ইন্টিগ্রেশন। এখন আমরা কি জানি? আমরা জানি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ই কথার মানে বাস্তব পক্ষে বল বাই আধান। মানে আমরা এটাকে লিখতে পারি এফ বাই কিউ। তাহলে যদি আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে এটা বসিয়ে দিই, তাহলে আমাদের এখানে কি থাকবে? এফ বাই কিউ ইন্টু ডিআর। তাহলে মাইনাস ওয়ান বাই কিউ যদি বেরিয়ে যায়, তাহলে ইন্টিগ্রেশনের আন্ডারে পড়ে থাকবে এফ ডট ডিআর। বাস্তব পক্ষে এফ ডট ডিআর কথার মানেই হচ্ছে কৃতকার্যের পরিমাণ। এখন কার্য যেহেতু একটি স্কেলার রাশি, তাহলে আমরা বলতে পারি এই কার্য বা ওয়াট বাই আধান অবশ্যই একটি স্কেলার রাশি। সেই জন্য আমরা বিভবকে একটি স্কেলার রাশি বলে আখ্যায়িত করতে পারি। ক্লিয়ার? আলোচনার শুরুতে আমরা তড়িৎ বিভবকে এক প্রকারের কৃতকার্য বলে উল্লেখ করেছি, অর্থাৎ একক আধানের উপর কৃতকার্যকে আমরা তড়িৎ বিভব বলে উল্লেখ করেছি। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস প্রমাণ করব, যাতে প্রমাণ হবে কোনো একটি নির্দিষ্ট তড়িৎ ক্ষেত্রে যদি কোনো একটি আধানকে একটি নির্দিষ্ট বিন্দু থেকে আরেকটি নির্দিষ্ট বিন্দুতে নিয়ে যাওয়া হয়, তাহলে উক্ত আধানকে সরাতে যে পরিমাণ কার্য সম্পাদনা করতে হবে তা কখনোই পথের উপর নির্ভর করবে না। অর্থাৎ আমরা প্রমাণ করব তড়িৎ বিভব পথ নিরপেক্ষ। এটি প্রমাণ করবার জন্য আমরা কিছু জিনিস ধারণা করব। ধরা যাক আমাদের কাছে একটি আধান আছে যার মান কিনা কিউ, এবং এই আধান থেকে আর এ দূরত্বে একটি বিন্দু কল্পিত হলো যার নাম এ, এবং উক্ত কিউ আধান থেকে আর বি দূরত্বে আরেকটি বিন্দু কল্পিত হলো যার নাম কিনা বি। সুতরাং আমরা যা যা ধারণা করলাম তা হলো কিউ আধান থেকে এ বিন্দুর দূরত্ব আর এ ভেক্টর রাশি দিয়ে সূচিত করলাম, বি বিন্দু দূরত্ব আর বি ভেক্টর রাশি দিয়ে সূচিত করলাম। ক্লিয়ার? এখন যদি কোনো একটি একক ধনাত্মক
বিচ্ছিন্ন আধান অর্থাৎ মুক্ত আধানকে যদি আমরা এ থেকে বিতে নিয়ে যাই, তাহলে আমরা সম্ভাব্য যে কোনো সবকটি পথের একটি পথকে ভাবতে পারি। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে কোনো একটি সময় আমি এরকম একটি পথে নিয়ে গেলাম এবং যার একটি নির্দিষ্ট বিন্দু কিনা পি বলে কল্পিত হলো। তাহলে আমরা একটি নির্দিষ্ট মুহূর্তে এ থেকে বিতে আধান নিয়ে গেলাম এ পি বি পথে। ক্লিয়ার আমার কথা? এখন আমরা এ বিন্দুর বিভব ভি এ কল্পনা করলাম ও বি বিন্দুর বিভব ভিভি কল্পনা করলাম। তাহলে যদি কোনো একটি একক ধনাত্মক বিচ্ছিন্ন আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়া হয়, তাহলে মোট স্থিতিশক্তির যেটি পরিবর্তন হবে সেটিই হবে বিভবের পরিবর্তন, যা হবে কৃতকার্য। অর্থাৎ একক ধনাত্মক বিচ্ছিন্ন আধানকে এ থেকে বিতে নিয়ে গেলে কার্য হবে অবশ্যই ভিবি মাইনাস ভিএ, এবং যা হবে কিনা এই তড়িৎ ক্ষেত্রে সমগ্র পথে পথ সমাকল। অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রে আমি যদি পথ সমাকল করি তাই হবে। আর আমরা জানি বিভব কথার মানে হচ্ছে মাইনাস অফ ই ডিএল ইন্টিগ্রেশন। আমরা একটু আগে এই কাজটা করে এসেছি। এবার ডিএল কথার অর্থ হলো আমরা ওই পি বিন্দুতে যদি কল্পনা করি, তাহলে পি বিন্দুতে আমি ওই মুহূর্তে আধানটিকে এই দিক বরাবর সরিয়েছি, অর্থাৎ এই দিক বরাবর সরণটা কাজ করছে। আর ওই সময় পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ অবশ্যই এই দিকে কাজ করছে। তাহলে এই কোণটি যদি থিটা হয়ে থাকে, তাহলে আমরা লিখতে পারি পি বিন্দুর তড়িৎ ক্ষেত্র ওয়ান বাই 4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার, যেখানে আমি ধরে নিচ্ছি কিউ থেকে পি বিন্দু দূরত্ব আর। ফলে একটি ভেক্টর কাজ করছে এই দিক বরাবর, যাকে আমরা ডিআর দিয়ে সূচিত করতেই পারি, যা একক ভেক্টর বা অভিমুখ প্রকাশ করছে। এখন আমি যদি ডিএল আর ডিআর এর মধ্যে উপাংশের সম্পর্ক বুঝতে চাই, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি ডিআর সমান সমান ডিএল কস থিটা, কারণ ডিএল এর যে উপাংশ এই দিকে কাজ করছে সেটিই হবে ডিএল কস থিটা। ক্লিয়ার? এখন আমরা জানি যে ভিবি মাইনাস ভিএ অর্থাৎ দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য যা ছিল কিনা মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএল। এখন ডট প্রোডাক্ট মানে হচ্ছে বাস্তব ক্ষেত্রে কস প্রোডাক্ট, তাহলে আমরা ডটের জায়গায় কস থিটা লিখে ফেললাম। তাহলে এবার ই এর মান যদি বসাই, তাহলে এর মান হবে কিউ বাই 4πε0 আর স্কয়ার ইনটু ডিএল কস অফ থিটা। এবার যদি ভালোভাবে বোঝা যায়, তাহলে এই ডিএল কস অফ থিটা কথার মানেই হচ্ছে বাস্তবপক্ষে ডিআর। তাহলে পুরো রাশিটা হয়ে যাবে মাইনাস কিউ বাই 4πε0 আর স্কয়ার ইনটু ডিআর ইন্টিগ্রেশন, এটি রান আপ করছে ভিভি আর ভি এর মধ্যে। তাহলে ওই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের আক্ষরিক অর্থ হলো মাইনাস ইন্টিগ্রেশন অফ কিউ বাই 4πε0 আর স্কয়ার ডট ডিআর। এখন যদি এ এবং বি বিন্দুর মধ্যে উক্ত বিভব পার্থক্য যদি আমরা লিখি, তাহলে আমরা লিখতে পারি ডিএল কস থিটা সমান সমান ডিএল কস অফ কিউ বাই 4πε0 আর স্কয়ার ডট ডিআর। তাহলে এই কোণটি যদি থিটা হয়ে থাকে, তাহলে
একক বিচ্ছিন্ন ধনাত্মক আধানের যাত্রাপথে মোট কার্য বার করতে হয়, তাহলে আমাকে ইন্টিগ্রেট করতে হবে এই দূরত্ব থেকে এই দূরত্বের মধ্যে, তাহলে আমি কাজটাকে পেয়ে যাব। তার মানে VB মাইনাস VA এর ইন্টিগ্রেশন করতে হবে, লোয়ার লিমিট কাজ করবে RA থেকে আপার লিমিট RB অবধি, কারণ আমি A থেকে B তে আধানটিকে নিয়ে গেছি, যার মান হবে Q বাই 4 পাই এপসাইলন নট R স্কয়ার ইনটু dr, বাইরে তো মাইনাস আছে। তাহলে এবার যদি এটাকে ইন্টিগ্রেট করতে হয় তাহলে কি হবে, কনস্ট্যান্ট পার্টগুলো বাইরে বেরিয়ে আসবে, তার মানে Q বাই 4 পাই এপসাইলন নট মাইনাস এই পুরোটা বাইরে বেরিয়ে এলো। এখন ইন্টিগ্রেশন হবে r টু দি পাওয়ার -2 dr, রান আপ করবে RA থেকে RB অবধি। ক্লিয়ার? এখন যদি এই পুরো পার্টটাকে ইন্টিগ্রেট করা হয় তাহলে আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি। এটা কত হবে, Q বাই 4 পাই এপসাইলন নট ইনটু r টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1। আমি আবারও বলছি, যেহেতু তোরা ইন্টিগ্রেশন জানিস না বা কতটা জানিস আমি জানি না, সেই জন্য আমি ভেঙে পড়ছি। ক্লিয়ার আমার কথা? এখন দেখ আমি যেটা করব সেটা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসিয়ে ফেলবো। এখন এই পুরো ডেটাটাকে ক্যালকুলেট করলে আমরা লেফট হ্যান্ড সাইডে পাবো VB মাইনাস VA, আর তুই ভালো করে দেখ এই ডিনোমিনেটরে বা হর পোরশনে -2 প্লাস 1 আছে, তাহলে এখান থেকে একটা -1 আসবে। এই -1টা যদি বাইরে বেরিয়ে আসে তাহলে উপরের পার্টটা পুরোপুরি হয়ে যাবে Q বাই 4 পাই এপসাইলন নট, ভেতরে পড়ে থাকবে r টু দি পাওয়ার -1, যাকে আমি লিখতে পারি 1 বাই r, আপার লিমিট কাজ করবে RB, লোয়ার লিমিট থাকবে RA। এবার আমি কি করব, আমি গোটা রাশিটাকে যদি ক্যালকুলেট করি তাহলে এখানে পড়ে থাকবে Q বাই 4 পাই এপসাইলন নট, আপার লিমিট বসবে 1 বাই RB মাইনাস 1 বাই RA। ভালোভাবে দেখ এই মানটা কখনোই উক্ত বিন্দুদ্বয়ের কোন পথ দ্বারা যাওয়া হয়েছে তার উপর নির্ভর করছে না, অর্থাৎ সমগ্র তড়িৎ ক্ষেত্রে দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে কৃতকার্য যা কিনা একটি টেস্ট চার্জের জন্য বা বিচ্ছিন্ন ধনাত্মক আধানের জন্য কৃতকার্যের সমান, তা সম্পূর্ণরূপে পথ নিরপেক্ষ। ক্লিয়ার? এখন আমরা সমবিভব তলে কোনো একটি আধানকে নিয়ে গেলে মোট কৃতকার্যের পরিমাণ বার করব। ধরা যাক আমরা কোনো একটি তড়িৎ ক্ষেত্রে দুটি নির্দিষ্ট বিন্দু কল্পনা করলাম, একটি বিন্দু A এবং অপর বিন্দু B, এবং আমি আরো ধরে নিলাম যে A বিন্দুর বিভব কিনা VA এবং B বিন্দুর বিভব কিনা VB। তাহলে দুটি বিন্দুর মধ্যে একটি বিভব পার্থক্য আছে, তাহলে বিভব পার্থক্য কত? আমি বলতে পারি বিভব পার্থক্য ডেল V, যা কিনা VB মাইনাস VA, কারণ আমরা আধানটিকে A থেকে B তে নিয়ে আসছি। এখন আমরা জানি বিভব পার্থক্য কথার মানে হলো একটি একক ধনাত্মক বিচ্ছিন্ন মুক্ত আধানকে A থেকে B তে আনতে কৃতকার্য। ক্লিয়ার? এখন যদি এই একক ধনাত্মক বিচ্ছিন্ন মুক্ত আধান না হয়ে আমরা যদি কিউ আধানকে নিয়ে আসি, তাহলে আমরা যদি কিউ আধানকে A থেকে B তে নিয়ে আসি, তাহলে কৃতকার্য হবে DW। ধরে নিন DW কথার মানে কত হবে না, একটি একক ধনাত্মক বিচ্ছিন্ন আধানকে আনতে কাজ করতে হয় dV, তাহলে Q এর জন্য Q ডট dV। তাহলে আমি যদি একে সামগ্রিকভাবে ইন্টিগ্রেট করি মোট কাজ পাইতে গেলে, তাহলে আমার এপাশেও ইন্টিগ্রেট করতে হবে, এবং এই লিমিট রান আপ করবে অবশ্যই A বিন্দুতে যে বিভব ছিল তা থেকে B বিন্দুতে যে বিভব হয়েছে, অর্থাৎ লোয়ার লিমিট কাজ করবে VA, আপার লিমিট কাজ করবে VB। তাহলে কিউটা কনস্ট্যান্ট বেরিয়ে গেল, dV ইন্টিগ্রেট করলে শুধু V হবে, লোয়ার লিমিট থাকবে VA, আপার লিমিট থাকবে VB, আর DW কে ইন্টিগ্রেট করলে আমি ধরে নিচ্ছি কার্যের মান হবে W। এখন W ইকুয়াল টু কিউ ইনটু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালে আমরা পাবো VB মাইনাস VA। কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা সমবিভব তল নিয়ে আলোচনা করছি, অর্থাৎ সমবিভব তল মানে এই তলে প্রতিটি বিন্দুর বিভব সমান, অর্থাৎ সমবিভব তল হওয়ায়
এ ও বি বিন্দুর বিভব সমান, অর্থাৎ আমরা কি বলতে পারি, VA সমান সমান VB, এটা আমরা বলতেই পারি। এখন যদি আমরা VA সমান সমান VB বলতে পারি, তাহলে কৃতকার্যের পরিমাণ কত হবে, Q ইনটু VB মাইনাস VV, কারণ VA ইকুয়াল টু VB, তাহলে মোট কার্য হয়ে যাবে 0। অর্থাৎ কোনো একটি সমবিভব তল বরাবর কোনো একটি আধানকে যত দূর ইচ্ছে নিয়ে যাওয়া হোক না কেন, মোট কৃতকার্যের পরিমাণ অবশ্যই শূন্য হবে। এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আমরা প্রমাণ করব সমবিভব তল এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পরস্পর সমকোণী, এবং এটি প্রমাণ করার জন্য আমরা বাস্তব পক্ষে আগের পার্টগুলোয় যে সমস্ত কথা বলেছি সেই সমস্ত কথাগুলিকে খুব ভালোভাবে ব্যবহার করব। আমি ধরে নিচ্ছি যে আমার কাছে দুটি নির্দিষ্ট বিন্দু আছে কোনো একটি তড়িৎ ক্ষেত্রে, তাহলে এ ও বি দুটি বিন্দু। এখন এ ও বি ধরি সমবিভব তলে অবস্থিত। এখন দেখ, যদি দুটি বিন্দু কোনো একটি সমবিভব তলে অবস্থিত হয়, তাহলে আমরা বলতে পারি এ বিন্দুর বিভব ও বি বিন্দুর বিভব সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি VA অবশ্যই VB এর সাথে সমান হবে যদি আমি এ বিন্দুর বিভবটিকে VA ধরতাম এবং বি বিন্দুর বিভবটিকে VB ধরতাম। ক্লিয়ার? এখন দেখ, যদি কোনো একটি আধানকে আমরা A থেকে B তে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে ধরে নে আমি Q আধানকে আনছি। Q আধানকে A থেকে B তে আনতে কৃতকার্য কত হবে, W ইকুয়াল টু Q ইন্টিগ্রেশন অফ dV। কিন্তু আমরা জানি সমবিভব তলে কৃতকার্যের পরিমাণ অবশ্যই শূন্য, তাহলে আমরা লিখছি সমবিভব তলে আধানের সরণে কৃতকার্য শূন্য। কিন্তু আমরা এর আগে একটা জায়গা থেকে জেনেছিলাম যে ই কথার অর্থ হলো মাইনাস অফ ডিভি ডিআর, তাহলে আমরা এবার এটিকে লিখতে পারি ডিভি ইকুয়াল টু মাইনাস অফ ই ডিআর। ক্লিয়ার আমার কথা? এবার যদি আমি বোথ সাইড ইন্টিগ্রেট করে দিই, তাহলে আমার কাছে একটি ডেটা পড়ে থাকবে যার মান হবে ইন্টিগ্রেশন অফ ডিভি ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন ই ডট ডিআর। আমি এবার ইন্টিগ্রেশন অফ ডিভি এর ভ্যালু এই গোটা ইকুয়েশনে বসিয়ে দেবো, তাহলে আমার কাছে কি থাকবে, আমার কাছে এবার থাকবে W ইকুয়াল টু কিউ ইন্টিগ্রেশন অফ ডিভি, এই কথার মানে হয়ে যাবে মাইনাস অফ কিউ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিআর, এই কথার মানে অবশ্যই শূন্য হবে। অর্থাৎ এবার বোঝার চেষ্টা কর, আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই কথার মানে জানতাম এফ বাই কিউ। আমরা যদি এটি এখানে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো মাইনাস অফ কিউ ইন্টু এফ বাই কিউ ডট ডিআর, যেটা মানে শূন্য। তাহলে আমরা এখান থেকে পাবো এফ ডট ডিআর ইন্টিগ্রেশন করলে শূন্য। এখন যদি এই পুরো রাশির ইন্টিগ্রেশনের ভ্যালু শূন্য হয় এবং এটি যেহেতু ডট প্রোডাক্ট, তার মানে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল টু শূন্য, অর্থাৎ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ বোঝ, উক্ত কিউ আধানটির ওপর যে বরাবর বল প্রযুক্ত হচ্ছিল তার সাথে কণাটির সরণ কিন্তু অবশ্যই 90 ডিগ্রি কোণে হয়েছে। অর্থাৎ আমি আরো ভালোভাবে বলছি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কথার অর্থ হলো কোনো একটি একক ধনাত্মক বিচ্ছিন্ন আধানের ওপর যে নির্দিষ্ট দিকে বল ক্রিয়াশীল হয়, অর্থাৎ উক্ত কিউ আধানের ওপর যেদিকে বল প্রযুক্ত হয়েছে
কণাটি সরণ হয়েছে তার ঠিক 90 ডিগ্রি কোণে, এবং আমরা জানি কণাটি সরেছে সমবিভব তল বরাবর, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং সমবিভব তল অবশ্যই 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়। এখন মনে করে দেখ, আমরা আগের দিন একটা জিনিস প্রমাণ করেছিলাম। ধর কোনো একটি ফাঁপা গোলীয় তলের বাইরের পৃষ্ঠে কিউ আধান দেই, তাহলে আভ্যন্তরীণ কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান অবশ্যই শূন্য হতো, রাইট? ফলে আভ্যন্তরীণ যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য ছিল, রাইট? তাহলে ধরে নে এখানে একটা আভ্যন্তরীণ বিন্দু যার নাম সি, এবং এই সি বিন্দুটি এই গোলকের ব্যাসার্ধ আর এর থেকে ছোট। অর্থাৎ আমরা যদি কেন্দ্রটিকে ও ধরে নিই এবং সি বিন্দুর দূরত্ব যদি আর ড্যাশ ধরে নিই, তাহলে আমরা লিখতে পারবো কেন্দ্র ও থেকে সি এর দূরত্ব, যেটা কিনা ওসি দিয়ে লেখা যাবে এবং যার মান হবে আর ড্যাশ, এবং আর ড্যাশ আমাদের চিত্রানুসারে অবশ্যই গোলকটির ব্যাসার্ধ থেকে ছোট, তাহলে আর ড্যাশ লেস দ্যান আর। ক্লিয়ার আমার কথা? এখন ভালো করে বোঝ, আমরা যদি এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য শূন্য বলি, কিন্তু আমরা যদি এই বিন্দুতে তড়িৎ বিভব বার করতে চাই, তাহলে কত হবে? এখন সি বিন্দুতে বিভব, এই বিভবের মান কত হবে? এই বিভবের মান হবে 1/4πε0 ইন্টু কিউ বাই আর, যা কিনা পৃষ্ঠের ওপর যে কোনো বিন্দুর তড়িৎ বিভবের সাথে সমান। ক্লিয়ার? এখন এর কারণ যদি আমাদেরকে বলতে হয়, তাহলে ধরে নে আমি এই গোলকের অভ্যন্তরস্থ আরেকটি বিন্দু কল্পনা করলাম যার নাম কিনা সি ড্যাশ, অর্থাৎ সি ড্যাশ বিন্দু কল্পিত হলো। এবার ভালো করে বোঝ, এই সি ড্যাশ বিন্দু থেকে যদি কোনো একটি একক ধনাত্মক বিচ্ছিন্ন আধানকে সি তে নিয়ে যাওয়া হয়, তাহলে কৃতকার্য কত হবে? তাহলে সি ড্যাশ থেকে টেস্ট চার্জ সি তে নিয়ে যেতে কৃতকার্য, যা কিনা ইন্টিগ্রেশন অফ ডিভি, যার মান কিনা হবে মাইনাস অফ ই ডট ডিএল। এবার তুই ভালো করে বোঝ, আমি যখন বলছি এই আভ্যন্তরস্থ প্রত্যেকটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য, তাহলে এই মানটি হয়ে যাবে অবশ্যই শূন্য, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ ডিভি যার মান হবে শূন্য, অর্থাৎ বিভবের পরিবর্তন হচ্ছে শূন্য, অর্থাৎ বিভবের পরিবর্তন শূন্য। এখন বিভবের পরিবর্তন শূন্য কথার মানে বোঝ, আমি এই বিন্দুতে যে বিভব, এই বিন্দুতেও সেই বিভব কল্পনা করতে পারি। এখন এই কেন্দ্র থেকে যে কোনো আধানকে যদি আমরা পরিধি অবধি নিয়ে যাই, তাহলে প্রত্যেকটি বিন্দুতে বিভব অপরিবর্তিত থাকবে আমাদের সংজ্ঞা অনুযায়ী। তাহলে এই যে কোনো একটি বিন্দুর বিভব, অর্থাৎ সি বা সি ড্যাশ বিন্দুর বিভব সমান সমান পরিধিস্থ যে কোনো বিন্দুর বিভব, এবং আমরা জানি পরিধিস্থ যে কোনো বিন্দুর বিভব হবে 1/4πε0 ইন্টু কিউ বাই আর, অর্থাৎ যে কোনো একটি গোলকের অভ্যন্তরস্থ যে কোনো বিন্দুতে বিভবের মান অবশ্যই পরিধিস্থ যে কোনো বিন্দুর সাথে সমান হবে। ক্লিয়ার?
এখন একটি ফাঁপা গোলকের মোট তিনটি বিন্দুকে কল্পনা করা হলো। একটি বিন্দু সি যা অভ্যন্তরস্থ বিন্দু অর্থাৎ সি অভ্যন্তরস্থ বিন্দু অর্থাৎ আমি বলতে পারি আর ড্যাশ যা কিনা আর এর থেকে ছোট, বি পরিধিস্থ বিন্দু যার মান ব্যাসার্ধের সাথে সমান, আর এ পরিধির বাইরে অবস্থিত একটি বিন্দু, যে ক্ষেত্রে আমি বলতে পারি কেন্দ্র থেকে ওই বিন্দুর দূরত্ব অবশ্যই গোলকের ব্যাসার্ধের থেকে বড়। এখন আমরা যদি এই প্রত্যেকটি বিন্দুতে বিভবের মানের একটি গ্রাফ কল্পনা করতে চাই তাহলে তা দেখতে হবে অনেকটি এই গ্রাফের মতো, যেখানে আমি এই অক্ষ বরাবর কেন্দ্র থেকে দূরত্ব স্থাপন করছি এবং এই অক্ষ বরাবর তড়িৎ বিভব স্থাপন করছি। এবার খুব ভালো করে দেখ, আমি কি বললাম, কেন্দ্র থেকে যে কোনো একটি বিন্দু যদি কল্পিত হয় এবং তা যদি পরিধিস্থ পর্যন্ত হয় তাহলে প্রত্যেকটি বিন্দুতে তড়িৎ বিভবের মান হবে 1/4πε0 q/r, অর্থাৎ এই পরিমাণ বিভব সি বিন্দুর জন্য ক্রিয়াশীল হবে, বি বিন্দুর জন্য ক্রিয়াশীল হবে। সুতরাং সি এবং বি বিন্দুতে বিভব পার্থক্য সমান থাকবে এবং এর মাঝখানে যে কোনো বিন্দু কল্পিত হলে সেক্ষেত্রে প্রতিটি বিন্দুতে বিভব সমানই আসবে। অর্থাৎ আমরা যদি এই নির্দিষ্ট বিন্দুটিকে বি বলে কল্পনা করি এবং এই বিন্দুতে যদি আমরা সি কে স্থাপনা করি তাহলে এই পুরো যাত্রাপথে বিভবের মানের কোনো পার্থক্য থাকবে না, কিন্তু যেই পরিধিস্থ বাইরের বিন্দুতে আমরা যাব অমনি এ বিন্দুতে বিভব হয়ে যাবে 1/4πε0 q/R। সেক্ষেত্রে আর এর মান বেড়ে যাওয়ার জন্য বিভবের মান কমতে আরম্ভ করবে এবং এ বিন্দু যত দূরে যাবে কেন্দ্র থেকে বিভবের মান তত কমতে থাকবে, যা বাস্তবপক্ষে একটি তড়িৎ বিভব এবং কেন্দ্র থেকে উক্ত ফাঁপা গোলকের দূরত্বের মধ্যে কল্পিত যে কোনো একটি বিন্দুর লেখচিত্র। ক্লিয়ার? আমরা বারবার বললাম যে তড়িৎ বিভব বাস্তবপক্ষে একটি স্কেলার রাশি, তার ফলে তড়িৎ বিভবের যোগ বিয়োগ শুধুমাত্র বীজগণিতিক যোগ বিয়োগের নিয়মে হবে। ধরে নে আমার কাছে একাধিক আধান আছে, এই আধানের মান q1, এই আধানের মান q2, এই আধানের মান q3। এখন একটি নির্দিষ্ট বিন্দু আমি ধরে নিচ্ছি যে বিন্দু a বলে বিবেচিত এবং q1 আধান থেকে যার দূরত্ব r1, q2 আধান থেকে যার দূরত্ব r2 এবং q3 আধান থেকে যার দূরত্ব r3। আমি q1, q2 বা q3 মান বা কি জাতীয় আধান বিবেচনা না করেই বলতে পারি যে a বিন্দুতে বিভব হবে 1/4πε0 q1 এর জন্য বিভব প্লাস 1/4πε0 q2 এর জন্য বিভব প্লাস 1/4πε0 q3 এর জন্য বিভব। অর্থাৎ আমরা যদি 1/4πε0 কে কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটে পড়ে থাকবে q1/r1 প্লাস q2/r2 প্লাস q3/r3। ক্লিয়ার? এখন আমরা যেটি করব সেটি হচ্ছে একটি দ্বিমেরুর অক্ষের ওপর আমরা তড়িৎ বিভব নির্ণয় করব। ক্লিয়ার? আমরা জানি বাস্তবপক্ষে তড়িৎ দ্বিমেরু হলো এমন একটি সংস্থা যার দুটি বিপরীতধর্মী আধান সমমান একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে এবং এই দুটি আধানের মধ্যবর্তী দূরত্বকে আমরা 2l দিয়ে বিবেচিত করি। এখন আমরা যেটা বের করব সেটি হচ্ছে দ্বিমেরুর অক্ষের ওপর একটি নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ বিভব, অর্থাৎ দ্বিমেরুর অক্ষে তড়িৎ বিভব।
এখন আমরা যদি এই অক্ষটিকে বাইরের দিকে সম্প্রসারিত করি তাহলে আমরা এই অক্ষের ওপর যে কোনো একটি বিন্দু সি বলে কল্পনা করতেই পারি, যে সি কিনা তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু ডি থেকে ধরা যাক x দূরত্বে অবস্থান করছে। অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু ডি থেকে অক্ষের ওপর একটি বিন্দু সি যা x দূরত্বে অবস্থিত। ক্লিয়ার আমার কথা? এখন দ্বিমেরুর মধ্যবিন্দু ডি কথার অর্থ হলো আমরা জানি একটি গোটা দ্বিমেরুকে আমরা 2L বলে বিবেচিত করি। অর্থাৎ দ্বিমেরুর দৈর্ঘ্য যা কিনা AB বলে বিবেচিত হয়েছে, যার মান কিনা 2L। তাহলে ডি মধ্যবিন্দু হওয়ায় আমরা বলতে পারি AD equal to DB equal to L। ক্লিয়ার? এবার খুব শান্ত মাথায় নেয়, A বিন্দু থেকে যদি আমি C বিন্দুর দূরত্ব বার করতে চাই তাহলে কি করে বার করব আমি? দেখ, আমি যেটি বের করব সেটি হচ্ছে AC দূরত্ব বের করব, কিন্তু এই AC দূরত্বকে আমি লিখছি AD প্লাস BC। তাহলে আমার দূরত্বের মান কত হবে? এইটুকু দূরত্ব কিন্তু L এবং এই পুরো দূরত্বটি অবশ্যই x বলে বিবেচিত হয়েছে। ক্লিয়ার? আবার অন্যদিকে যদি আমি B থেকে C বিন্দুর দূরত্ব বার করতে চাই যা কিনা BC বলে বিবেচিত, তাহলে আমি যেটি করছি সেটা হচ্ছে DC থেকে আমি BD কে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমার হয়ে যাচ্ছে x মাইনাস L। ক্লিয়ার? সি বিন্দুতে বিভব নির্ণয় করতে গেলে আমরা প্রথমবার -q আধানের জন্য উক্ত বিন্দুতে বিভব বের করব, আবার বি বিন্দুতে কিউ আধানের জন্য সি বিন্দুতে বিভব বার করব। তাহলে সবার প্রথমে আমি করব এ বিন্দুতে রাখা -q আধানের জন্য সি তে বিভব কত হবে? দেখ 1/4πε0 ইনটু কিউ এর মান কত? কিউ এর মান এখানে -q। আর মোট দূরত্ব কত? মোট দূরত্ব লিখি এসি। এসি কথার মানে হচ্ছে x প্লাস l। ক্লিয়ার আমার কথা? আবার অন্যদিকে বি বিন্দুতে রাখা +q আধানের জন্য সি তে বিভব কত হবে? 1/4πε0 ইনটু কিউ বাই x মাইনাস l। কারণ আমরা আগেই বলে দিলাম যে এই BC এর দূরত্বটা কত? x মাইনাস l। তাহলে আমরা যদি এই সি বিন্দুতে মোট বিভব বার করতে চাই তাহলে আমরা জানি এটি বীজগণিতের নিয়মে যোগ বিয়োগ হবে, কোনো রূপ অভিমুখের দরকার নেই যেহেতু এটি স্কেলার রাশি। তাহলে সি তে মোট বিভব 1/4πε0 ইনটু -q বাই x প্লাস l, অর্থাৎ -q আধানের জন্য সৃষ্ট বিভব যোগ 1/4πε0 ইনটু q বাই x মাইনাস l, অর্থাৎ বি বিন্দুতে রাখা +q আধানের জন্য সৃষ্ট বিভব। এখন যে টার্মস গুলো কমন যায় সেই টার্মস গুলোকে দিয়ে আগে কমন নিয়ে নিই। তাহলে কমন যাচ্ছে কারা কারা? কমন যাচ্ছে q বাই 4πε0, ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে -1/x প্লাস l প্লাস 1/x মাইনাস l। এবার আমি যেটি করব সেটি হচ্ছে লসাগু। তাহলে এটি হবে q বাই 4πε0, যদি লসাগু করিস এটা হয়ে যাবে x প্লাস l ইনটু x মাইনাস l। এখন ভালো করে দেখ, এখানে হয়ে যাবে মাইনাস অফ x মাইনাস l প্লাস দ্যাট ইজ x প্লাস l। ক্লিয়ার আমার কথা? এখন
এই পুরো সংস্থাটিকে যদি আমরা আরো সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো কিউ ইনটু ওপর থেকে আমরা এক্সটা কেটে চলে যাবে, তাহলে উপরে পড়ে থাকবে 2l বাই 4 পাই এপসাইলন নট ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে x স্কয়ার মাইনাস l স্কয়ার। ক্লিয়ার আমার কথা? এখন মনে করে দেখ দ্বিমেরু ভ্রামক বলে একটি জিনিস আমরা পড়েছিলাম। দ্বিমেরু ভ্রামক যাকে কিনা আমরা লিখতাম p দিয়ে, অর্থাৎ p কথার মানে কত ছিল? দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব ইনটু যে কোনো একটি আধান। অর্থাৎ ভালোভাবে দেখ এই পুরো রাশিটির মান বাস্তবপক্ষে কিন্তু p এর সাথে সমান। তাহলে এটি হয়ে গেল p বাই 4 পাই এপসাইলন নট ইনটু x স্কয়ার। যদি x এর মানটি l এর থেকে বহুগুণে বড় হয় তাহলে আমরা কি লিখতে পারি? x স্কয়ার far far greater than l square, that means x square minus l square, that will be approximate equal with x square। অর্থাৎ আমরা যে বিভব c বিন্দুতে পাবো এই দ্বিমেরুর জন্য তার মান হবে p বাই 4 পাই এপসাইলন নট ইনটু x স্কয়ার। ক্লিয়ার? থিওরি পোরশনের এটি লাস্ট পোরশন যেখানে আমরা তড়িৎ স্থিতিশক্তি নিয়ে আলোচনা করব। তড়িৎ স্থিতিশক্তি কথার মানে হচ্ছে যে কয়েকটি বিন্দু আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কার্য করতে হয়। অর্থাৎ আমরা এখানে একক ধনাত্মক বিচ্ছিন্ন আধান বলবো না, অর্থাৎ আমরা যে কোনো মানের একটি তড়িৎ আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে এনে স্থাপন করব। অর্থাৎ কোনো একটি আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোন নির্দিষ্ট বিন্দুতে আনতে যে কার্য করতে হয় তা উক্ত আধানের মধ্যে তড়িৎ স্থিতিশক্তি হিসেবে জমা থাকে। ক্লিয়ার আমার কথা? মনে রাখিস তড়িৎ স্থিতিশক্তিও এক ধরনের কার্য, সুতরাং ইহা একটি স্কেলার রাশি মাত্র, রাইট? এখন দেখ যদি আমরা তড়িৎ স্থিতিশক্তির একটি রাশিমালা বার করতে চাই তাহলে বাস্তব পক্ষে সবটাই আমরা আগে করেছি কিন্তু আমরা বুঝিনি। ধরে নে আমার কাছে এখানে একটি Q1 আধান আছে। এই Q1 আধান থেকে r দূরত্বে আমি যদি বিভব বার করতে চাই, অর্থাৎ Q1 আধান থেকে r দূরত্বে বিভব 1 by 4 pi epsilon naught into Q1 by R, ইহাই হবে যাকে আমরা B বিন্দু বলে আখ্যায়িত করলাম। এখন ধরে নে এই যে পরিমাণ বিভব এখানে তৈরি হলো সে কথার মানেই হলো যে একটি একক ধনাত্মক বিচ্ছিন্ন আধানকে অসীম থেকে ধরে আনতে এখানে এই পরিমাণ কাজ করতে হয়েছে। এখন যদি এটি একক ধনাত্মক আধান না এনে ধরে নে আমরা একটি Q2 আধানকে অসীম থেকে ধরে নিয়ে আসলাম, অর্থাৎ Q2 আধানকে অসীম থেকে উক্ত B বিন্দুতে আনতে কৃতকার্য হবে ওই বিন্দুর বিভব মাইনাস অসীমের বিভব ইনটু আধান, অর্থাৎ Q2 ইনটু VV মাইনাস V ইনফিনিটি। এখন আমরা জানি অসীমের বিভব মানে শূন্য, অর্থাৎ Q2 ইনটু 1 বাই 4 পাই এপসাইলন নট ইনটু Q1 বাই R মাইনাস শূন্য। তাহলে কত হবে?
1/4πε0 ইন্টু Q1 Q2 বাই R, যা হবে বি বিন্দুর মোট স্থিতিশক্তি। এখন আমরা একাধিক আধানের তড়িৎ সংস্থায় স্থিতিশক্তি নিয়ে আলোচনা করব। ধরা যাক আমাদের কাছে একটি ত্রিমাত্রিক তল আছে, যে ত্রিমাত্রিক তলে আমরা তিনটি অক্ষ বিবেচনা করছি, এই দিক বরাবর x, এই দিক বরাবর y এবং এই দিক বরাবর z, যেটিকে আমি আঁকছি এই বরাবর। অর্থাৎ এটি, এই z অক্ষটি বাস্তবপক্ষে বোর্ড থেকে বাইরের দিকে। ক্লিয়ার আমার কথা? এখন ধরে নে আমি এই সংস্থায় তিনটি ভিন্ন ভিন্ন আধানকে অসীম থেকে এনে রাখবো। কিভাবে রাখবো? না, ধরে নে প্রাথমিক অবস্থায় আমরা Q1 আধানকে আনবো, এবং এ বিন্দুতে স্থাপন করব। অর্থাৎ ধরে নে এটি হচ্ছে সেই এ বিন্দু, যে বিন্দুতে আমি Q1 আধানটিকে এনে স্থাপন করেছি। এখন প্রাথমিক অবস্থায় এখানে কোনো তড়িৎ ক্ষেত্র ছিল না, অন্যরূপ কোনো আধান ছিল না, এটি একটি সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন সংস্থা। তাহলে যদি এটি সম্পূর্ণরূপে প্রাথমিক অবস্থায় বিচ্ছিন্ন সংস্থা হয়ে থাকে, তাহলে প্রাথমিক অবস্থায় এটিকে আনতে আমায় কৃতকার্য কত করতে হবে? আমরা জানি আধান ইনটু বিভব পার্থক্য। অর্থাৎ এই বিন্দুর বিভব ছিল 0 এবং অসীমের বিভব ছিল সেটিও 0। তার প্রাথমিক অবস্থায় আমার কৃতকার্যের মান হবে শুধু 0। এখন যখনই এই আধানটিকে আমি স্থাপন করে দিলাম, এখন যদি আমি দ্বিতীয় আধান অর্থাৎ Q2 আধানকে অসীম থেকে আনতে যাই ও তাকে Q1 থেকে R1 দূরত্বে স্থাপন করি, তাহলে কি হবে? আমি এবার দ্বিতীয় Q2 আধানকে এনেছি এবং এনে এখানে স্থাপন করেছি। ধরে নে সেই বিন্দুটা B, এবং এখানে আমি Q2 কে রেখেছি এবং এই দুটোর মধ্যে দূরত্ব কত? না, R1। তাহলে আমাকে কৃতকার্য করতে হবে এবার, এবং কৃতকার্য হবে এই Q1 আধানের জন্য এই বিন্দুতে সৃষ্ট বিভব গুণ Q2 আধান, Q1 এর জন্য B বিন্দুতে সৃষ্ট বিভব গুণ Q2, যার মান হবে 1/4πε0 ইন্টু Q1 বাই R1 ইন্টু Q2। কারণ ভালোভাবে বোঝ, এই Q1 আধানের জন্য R1 দূরত্বে বিভব পার্থক্য হবে 1/4πε0 ইন্টু Q1 বাই R1। তাহলে এই মানটি হবে Q1 Q2 বাই 4πε0 R1। ক্লিয়ার? যা কিনা আমি W1 দ্বারা সূচিত করলাম। ক্লিয়ার? এখন অন্তিম পর্যায়ে আমি আরেকটি কাজ করছি। কি না, এবার Q3 আধানকে আমি অসীম থেকে বয়ে আনছি এবং এনে স্থাপন করছি কোথায়? C বিন্দুতে। তাহলে অন্তিম পর্যায়ে Q3 আধানকে অসীম থেকে এনে C বিন্দুতে স্থাপন করলাম। আর এই C বিন্দুর একটি বিশেষ গুরুত্ব আছে। এই C বিন্দুটি ধরি B থেকে R2 ও A থেকে R3 দূরে অবস্থিত। অর্থাৎ আমি যেটি ধরে নিলাম সেটি হচ্ছে B থেকে দূরত্বটি হচ্ছে R2 এবং A থেকে দূরত্বটি হচ্ছে R3। ক্লিয়ার আমার কথা? এবার খুব ভালো করে বোঝ। তাহলে সবার প্রথমে আমাকে বের করতে হবে C বিন্দুতে বিভব কত আছে।
তাহলে আগে আমি সি বিন্দুতে বিভব বের করি। তাহলে সি বিন্দুতে Q1 ও Q2 আধানের জন্য বিভব কত হবে না 1/4πε0 ইনটু Q1/R3, কারণ Q1 আধানের জন্য সি বিন্দুর দূরত্ব R3 আর 1/4πε0 এবং Q2 আধানের জন্য দূরত্ব হচ্ছে R2, তাহলে Q2/R2। ক্লিয়ার আমার কথা? এখন যদি এটি যদি সি বিন্দুর বিভব হয় তাহলে আমাকে অসীম থেকে Q3 কে ধরে এনে সি বিন্দুতে বসাতে মোট কার্য কত করতে হয়েছে? তাহলে Q3 কে আনতে কৃতকার্য কত হবে? Q3 ইনটু Vc মাইনাস 0, কারণ অসীমের বিভব আমি আবারই বলছি 0। তাহলে এটি কত হবে? Q1 Q3 বাই 4πε0 R3 প্লাস Q2 Q3 বাই 4πε0 R2। ক্লিয়ার? যা কিনা আমি সূচিত করলাম W2 দ্বারা। অর্থাৎ সমগ্র সংস্থা সংগঠনে স্থিতিশক্তির পরিমাণ হবে W1 প্লাস W2। যদি আমি করে ফেলি তাহলে কত হবে? দেখ 1/4πε0 টা কমন নিয়ে নে, তাহলে এখান থেকে পড়ে থাকবে Q1 Q2/R1 প্লাস এখান থেকে পড়ে থাকবে Q1 Q3/R3 প্লাস Q2 Q3/R2। ক্লিয়ার? যা একাধিক আধানের তড়িৎ সংস্থার মোট স্থিতিশক্তি বিবেচিত হবে। সো এন্ড অফ দ্য ডে আমি এর নিউমেরিক্যাল পার্ট নিয়ে 3-4 দিন বাদে নেক্সট ভিডিও আপলোড করব। স্টে হোম, স্টে সেফ।